সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা সকলে অবগত আছো যে করোনা ভাইরাস বা কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিধায় শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর গত 4/10/2020 তারিখে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের পড়াশোনার মান সঠিক রাখার লক্ষ্যে অনলাইন ক্লাস কার্যক্রম পদ্ধতি চালু করেছে। তারই ধারাবাহিকতায় হরিণাবাড়ি কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি দেবাশিস পোদ্দার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, হরিণাবাড়ি কলেজ, পলাশবাড়ি, গাইবান্ধা। বক্তব্যের শুরুতে আমি প্রথমে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের মান বন্টন ও সময় নিয়ে আমি কিছু আলোকপাত করছি। এখানে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রে সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 11টি। মোট প্রশ্ন থাকবে 11টি। 11টির মধ্যে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মান থাকবে 10 করে, অর্থাৎ 7×70। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আরেকটি অংশ থাকবে বহু নির্বাচনী অভিক্ষা। এখানে মোট প্রশ্ন থাকবে 30টি এবং 30টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 × 30 = 30, সময় 30 মিনিট। এই মোট 100 মার্কের পরীক্ষা দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রে প্রথম অধ্যায় উৎপাদন সম্পর্কে তোমাদের কাছে কিছু বিষয় আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় উৎপাদন কি, উৎপাদনের গুরুত্ব। আচ্ছা, উৎপাদন কি? উৎপাদনের ইংরেজি শব্দ হচ্ছে প্রোডাকশন। এখন উৎপাদনের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা কে বোঝায়, আবিধানিক অর্থ। আর উৎপাদনের দুটি সমার্থক শব্দ রয়েছে। একটি হচ্ছে উদ্ভাবন বা তৈরি করা বা সৃষ্টি করা। এখন বিষয়টি হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না বা ধ্বংস করতে পারে না। মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না, আবার ধ্বংস করতে পারে না। মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদকে, প্রকৃতি থেকে পাওয়া সম্পদকে তার মেধা ও শ্রম, বুদ্ধিমত্তা দিয়ে আকার আকৃতি রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলাটাই হচ্ছে উৎপাদন। শিক্ষার্থী, তোমাকে বুঝতে পেরেছ? এখন বিষয় হচ্ছে, দেখো, যেমন মাটি, মাটিটা কিন্তু এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সম্পদ বা প্রকৃতির থেকে পাওয়া সম্পদ। মাটি কিন্তু মানুষ তৈরি করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না। আচ্ছা, এখন মাটি থেকে আমরা মাটির আকার বা রূপ পরিবর্তন করে আমরা তা প্লেটে রূপান্তর করতে পারি, হাঁড়ি, পাতিল, কলসি, কলম ইত্যাদি রূপান্তর করতে মানুষের ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তুলতে পারি। তারপরে বোমটা কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না। বোমটা কিন্তু প্রকৃতি প্রদত্ত সম্পদ। বোমটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আটা রূপান্তর করা হয়। আটা থেকে রুটি, বিস্কুট, বিভিন্ন কিছু হয়। তাহলে এখানে পরিবর্তন হচ্ছে 3টি। এটা হচ্ছে উৎপাদন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, উৎপাদন, যে দেশ যত বেশি উৎপাদন করতে পারবে সে দেশ তত উন্নত হবে। উৎপাদনের থেকে আমরা কিছু বিষয় জানতে পারি। উৎপাদনের মাধ্যমে শিল্প এবং ব্যবসা বাণিজ্য গতি বাড়ায়। উৎপাদনের মাধ্যমে আমরা অর্থনৈতিক গতি বাড়াতে সক্ষম হই। উৎপাদনের মাধ্যমে আমরা বেশি উৎপাদন করতে পারলে আমরা কর্মসংস্থানের সুব্যবস্থা থাকতে পারে। তবে জীবনযাত্রার মান উন্নত হয়, মাথাপিছু আয় উন্নত হয় এবং মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। তাই আমি বলতে চাই, যে দেশ যত বেশি
উৎপাদন করতে পারবে সেই দেশ তত উন্নত হবে। এখন আরেকটি বিষয়, উৎপাদনের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই জানো যে 31শে ডিসেম্বর 2019 চীনের হুবেই প্রদেশের উহান শহরে নভেল করোনা ভাইরাস বা যার সংক্ষিপ্ত নাম হচ্ছে কোভিড-19 একটি ভাইরাস এর সূত্রপাত ঘটে। সে ভাইরাসটি ধীরে ধীরে এবং অতি দ্রুততার সহিত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ প্রাণ হারায়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন পরাক্রমশীল রাষ্ট্রপ্রধান বা দেশ স্বেচ্ছায় লকডাউন ব্যবস্থা চালু করে এবং মানুষকে হোম কোয়ারেন্টাইন এবং ঘরে বন্দি রাখার সুব্যবস্থা করে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলতে চাই যে পরবর্তীতে ওই সকল দেশের রাষ্ট্রপ্রধানরা জিনিসটা লক্ষ্য করলো যে এভাবে যদি মানুষ হোম কোয়ারেন্টাইনে থাকে তাহলে উৎপাদন এবং বিক্রয় ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, পৃথিবী এবং দেশ ধ্বংস হয়ে যাবে। তাই পরবর্তীতে আমরা এই করোনা ভাইরাসকে রক্ষা করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ কিট, রোগ নির্ণয়ের জন্য কিট, তারপর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, তারপরে হচ্ছে আপনার ভ্যাকসিন, তারপরে অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন করি। এই সকল ওষুধ উৎপাদন করার কারণে আমরা করোনা ভাইরাস থেকে আপাতত কিছুটা রেহাই পেয়েছি। তাই আমি শুধু এটাই বলতে চাই যে উৎপাদন না করলে আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পেতাম না। একমাত্র উৎপাদনই পারে যে সকল কিছু অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, এবং শিক্ষার্থী, আমি তোমাদেরকে আরেকটি বিষয় একটু জানাবো তোমাদেরকে। উপযোগটা কি? উপযোগ হচ্ছে যে পণ্য বা দ্রব্য মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে সক্ষম এমন যা কিছু তাই হচ্ছে উপযোগ। আচ্ছা, মানুষ ক্ষুধা নিবারণের জন্য খাবার আহরণ করে, লজ্জা নিবারণের জন্য পোশাক পরে, পিপাসা দূর করার জন্য পানি পান করে। তো এগুলো প্রয়োজন বা অভাব আছে বিধায় মানুষ এগুলো অর্থ দিয়ে ক্রয় করে থাকে। এখন বিষয় হচ্ছে উপযোগ বা উৎপাদনের 5টি রূপ রয়েছে। প্রথমটি হচ্ছে রূপগত উপযোগ, দ্বিতীয়টি হচ্ছে সময়গত উপযোগ, তৃতীয়টি হচ্ছে স্থানগত উপযোগ, চতুর্থটা হচ্ছে সত্যগত উপযোগ এবং পঞ্চমটি হচ্ছে সেবাগত উপযোগ। এবং এর সাথে আরেকটা নতুন একটু বিষয় অ্যাড হয়েছে, তথ্যগত বা প্রচারগত উপযোগ। রূপগত উপযোগটা কি? রূপগত উপযোগটা হচ্ছে কি, ইতিপূর্বে আমরা তোমাদেরকে বলছি দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যে নতুন উপযোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে রূপগত উপযোগ। যেমন হচ্ছে কাঠ কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। কাঠটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আসবাবপত্রে রূপান্তর করি। আসবাবপত্র থেকে যেমন আমরা চেয়ার, টেবিল, খাট, পালঙ্ক, আলমারি প্রভৃতি ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে কি স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা হচ্ছে কি, এটা হচ্ছে মানুষের এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে স্থানান্তরের ফলে যে নতুন উপযোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। যেমন আমাদের দিনাজপুরের লিচু, রাজশাহীর আম আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় আমরা পেয়ে থাকি। এটা কি, এই বাধাটা দূর করে হচ্ছে স্থানগত উপযোগটা পরিবহনের মাধ্যমে। কিন্তু এক জায়গায় উৎপাদন হয় কিন্তু সেটা সারা দেশের মানুষ তার সুফল বা ভোগ
ব্যবহার করে থাকে। আচ্ছা, সময়গত উপযোগ। সময়গত উপযোগটা হচ্ছে কি, এক মৌসুমে উৎপাদিত পণ্য অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে বাড়তি উপযোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগটা গুদামজাতকরণের যে সময়গত উপযোগের যে বাধাটা সেটা হচ্ছে গুদামজাতকরণের মাধ্যমে সৃষ্টি হয়। এখন আমরা যেহেতু আলু একটা নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয়, সেটা আমরা কোল্ড স্টোরেজের মাধ্যমে রেখে সারা বছর ব্যাপী তা আমরা ভোগ বা ব্যবহার করে থাকি। চতুর্থটা হচ্ছে সত্যগত উপযোগ। কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগটা মূলত ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত। যেমন তুমি বাজারে যদি রবীন্দ্রনাথে 350 টাকা দিয়ে রবীন্দ্রনাথের একটি গল্পগুচ্ছ বই কিনে থাকো, তাহলে হচ্ছে ওই বইটাই হচ্ছে ওই দ্রব্যের মালিকানা। অর্থাৎ কোন দ্রব্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে সত্যগত উপযোগ। আর একটা হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগটা হচ্ছে সেবা প্রদানের মাধ্যমে যে ধরনের উপযোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে সেবাগত উপযোগ। যেমন হচ্ছে ডাক্তারের চিকিৎসা সেবা, উকিলের আইনগত পরামর্শ, তারপর হচ্ছে প্রকৌশলী হচ্ছে বাড়ি ঘর হচ্ছে নকশা, রাস্তাঘাট, ব্রিজের প্ল্যান, বিভিন্ন কিছু হচ্ছে এগুলো হচ্ছে সেবাগত কাজ। আর একটা বিষয় হচ্ছে কি, সকল সেবাগত উপযোগী সেবাগত বলা যাবে না। যেমন হচ্ছে মা তার সন্তান কর্তৃক যে লালন পালন, এটাকে কিন্তু সেবাগত উপযোগী হিসেবে বলা যাবে না, কারণ এখানে অর্থের সাথে এই বিষয়টা জড়িত নেই। কারণ মা তার সন্তানকে লালন পালন করতেই পারে। আবার নিজের প্রয়োজনে নিজের ব্যবহারের প্রয়োজনে বাড়ির আঙ্গিনের পাশে শাকসবজি উৎপাদন, এটাকেও সেবাগত উপযোগের মধ্যে পড়ে, কারণ এখানে অর্থের বিষয়টা জড়িত নয়। যে বিষয়টিতে আর্থিক মূল্য বা বিনিময় মূল্য বা বাড়তি মূল্য থাকবে সেটাকে আমরা উপযোগ হিসেবে ধরে নিই। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি এই উৎপাদনের গুরুত্ব এবং উপযোগ বা উৎপাদনের যে বিভিন্ন রূপগুলো সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা এই বিষয়টি নিয়ে বাসায় দেখবে, শুনবে এবং পড়বে, এবং পরবর্তী ক্লাসে নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। এই কথা বলে আমি আমার অনলাইন ক্লাস কার্যক্রমে আজকের জন্য ইতি টানছি। সবাইকে ধন্যবাদ, আদাব।